গরুর ভুঁড়ি বা বট অনেকেই অপছন্দ করেন, তবে এভাবে রান্না করলে অনেক মজা করে খেতে পারবেন। এটা হচ্ছে গরুর বট ভুনা বা ভাজি যেটাই বলেন। প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে নেব। তার আগে আমি এটার প্রসেস বলি। এটাকে আমার আম্মু পরিষ্কার করেছে গরম পানি এবং সোডা দিয়ে। তারপরে এটাকে আমি টকবগে গরম পানির মধ্যে লবণ, হলুদ, তেজপাতা দিয়ে 2টা বলক দিয়ে নিয়েছি। নিয়ে পানি ঝরিয়ে এর সাথে এক্সট্রা তেল চর্বি থাকে সবটাই পড়ে যাবে এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে। তারপরে এটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। পিসটা নিজেদের ইচ্ছা করে এর থেকে ছোটও করতে পারেন, বেশি বড় করলে অবশ্য ভালো লাগবে না। আর এই সম্পূর্ণ ভাজিটা করেছি এই প্রসেসটার পরে পানি ছাড়া, একদম পানি দিইনি। আর এভাবে পানিটা দিয়ে যদি একটু হালকা বলক দিয়ে পানিটা ফেলে দিয়ে নেন আর এর গায়ে লেগে থাকা চর্বিটা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু ভুঁড়িতে একদম বাজে যে বিটকেল গন্ধটা হয় ওটা হবে না। খুবই সুস্বাদু ঘ্রাণ হবে এবং খেতেও অনেক মজা লাগবে। এরপরে কড়াইতে আমি 1/4 কাপ তেল প্রথমে দিয়ে দিলাম। যদি তেল বেশি পছন্দ করেন তবে বেশি দেবেন, চাইলে পরেও দিতে পারেন। এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, জয়ফল, জয়ত্রী এগুলোর মধ্যে আমি একটু থেতো করে নেব। এগুলো কিন্তু ভাজা না। এর মধ্যে থেকে দারচিনি, তেজপাতা আমি গরম হতে দিয়ে ওগুলো থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলা দিলে ভাজা জিনিসে একটু গ্রেভি মতন হয়ে আসে, ভালো লাগে না। আর মশলার স্মেলটা ছড়ানোর জন্য এটাকে থেতো করে নেওয়া হয়েছে, পাউডার না। এটা পাউডার না দিয়ে, বাটা না দিয়ে থেতো করে দিলে ভালো হবে। কয়েকটা শুকনা ঝাল বীজ ফেলে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। এতে করে ঘ্রাণ এবং টেস্ট দুটোর জন্যই অনেক ভালো হবে। তেজপাতাটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এরপরে থেতো করা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটাকে হালকা গরম হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেব ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে খুব বেশি সময় দেরি করা যাবে না, কারণ এটা পুড়ে গেলে খেতে তিতা লাগে। এরই মধ্যে আমি দিয়ে দেব ভুঁড়ির টুকরাগুলো, কারণ এই ভাজা মশলাটা আগে থেকে অনেক ভাজার কোনো দরকার নেই। এটা যখন ভুঁড়ির সাথে ভাজা হবে এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। আমি এক্সট্রা আর কোনো ভাজা মশলা ব্যবহার করব না, তবে এই মশলা থেকেই রান্না হবে। এভাবে করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই ভুঁড়িটার থেকে কিন্তু পানি বের হবে, তাই এটাকে নাড়াচাড়া করে এটাকে কিন্তু যতক্ষণ এর পানিটা এর গায়ে ছিল ততক্ষণ কিন্তু আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করেছি। পানি শুকিয়ে যাওয়ার পরে আর ঢাকনা ব্যবহার করিনি। এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া পাউডার সেটা দিয়ে দিলাম, যেটা বরাবরই আমি আমার মতো করে বানিয়ে থাকি। আর এর মধ্যে থেকে পানি যে বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে। এই পানিটা বেরোনো পর্যন্ত আমরা রান্না করব এবং প্রথমবার পানিটা যখন সম্পূর্ণ বেরিয়ে আসবে সে সময় আমি এখানে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটাটা আদা বাটার থেকে একটু কম দেওয়ার কারণটা আমি একটু পরেই বলছি। এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে করে একটু একটু করে ঢেকে ঢেকে দিতে হবে। আর ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য এতে লবণ দিতে হবে। প্রথমবার আমি যে পানিতে লবণ দিয়ে গরম করে এটা ফেলে দিয়েছিলাম সেটার ভেতরে একটু সফট হওয়ার জন্য, সেই সাথে গন্ধটাও দূর হওয়ার জন্য আর পরিষ্কার হওয়ার জন্য। সেটা তো ফেলে দিয়েছি, তাই এর মধ্যে কোনো লবণ যায়নি। তাই এটাতে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে এটা তো কাঁচা অবস্থায়, মানে এই লেভেলে টেস্ট করা সম্ভব না। তাই রান্না একদম যখন হয়ে যাবে তখন টেস্ট করে নিতে হবে যে ঝালটা কত দূর হয়েছে বা লবণটা কত দূর হয়েছে, লাগলে পরে আবার দিয়ে নিতে হবে। আর এভাবে করে বারবার নাড়তে হবে, উপর নিচ না করে দিলে কিন্তু হবে না। আর ভলিউমের কথা বলি, চুলার ভলিউমটা একবার মিডিয়ামে, একবার হাইয়ে, একবার লোয়ে এভাবে করে রান্না করেছি। যখন কড়াইয়ের তাপ অনেক বেড়ে যাবে তখন লো করতে হবে, মিডিয়াম করতে হবে। আবার যখন এর তাপটা কমে আসবে তখন আবার এর তাপটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। পাশে দাঁড়িয়ে থেকে এভাবে রান্না করতে হবে। আর এই অপশানটা আমি বারবার যদিও দেখাইনি, যতক্ষণ পর্যন্ত এই ভুঁড়ির ভিতরে পানি ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি
এভাবে করে ঢেকে ঢেকে উল্টাপাল্টা করে দিয়ে দিয়ে রান্না করেছি, কারণ এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর এটা তো একদম, যারা ভুড়ি নিয়মিত খান তারা তো জানেন যে এটা একদম সিদ্ধ হয়ে মাখনের মতো গলে যাবে না। ভুড়ি খাওয়ার একটা আছে, গলে গেলে অবশ্য ভালো লাগে না। তো আমি এখানে বড় সাইজের রসুন একটা দিয়েছি, রসুন বাটার জন্য কম দিয়েছিলাম। যদি দেশি ছোট ছোট কোয়া রসুন হয়ে থাকে তাহলে আপনারা 2 থেকে 3টা দেবেন। আমি যেহেতু বড় রসুন তাই খোসা ছিঁড়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো ছোট ছোট দেশি রসুন হলে আপনারা উপরের কভারটা না খুলে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এতে করে রেশমলটা তো পাওয়া যাবেই, তাছাড়া ওই রসুনগুলোর পেট টিপে টিপে খেতে কিন্তু খুব মজা লাগে। এভাবে করে বারবার ভাজি করতে হবে। আর এর মধ্যে যে স্বাদ পরানা কি টাইপের একটা বুড়ি থাকে সেটা ছিল, যার দুটো একটা অংশ হচ্ছে মানে একদম ছোট টুকরা হয়নি, এটা আমি খেয়াল করিনি, ওটা একটু বড় বড় দেখা যাচ্ছে, এটা আমি পরে প্রসেস করে নেব। তো এভাবে করে এটার কিন্তু উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এর পানিটা কিন্তু সরে এসেছে। এবার এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা আপনার পারফেক্ট হয়নি ধরেই নিতে হবে, কারণ মশলা সেই সাথে ভুড়ির একটা সুন্দর স্মেল বেরোবে, যেটা অত্যন্ত লোভনীয়। আর এই রান্নাটা আমার নানির কাছ থেকে, আমার আম্মু আর আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছিলাম। এই রান্নাটা এত মজাদার, এত সুস্বাদু, যে ভুড়ি খায় না সেও আপনার কাছ থেকে চেয়ে খাবে। আমার আব্বু কখনো ভুড়ি খেতেন না, কিন্তু আমার নানি যখন এভাবে রান্না করতেন তখন তিনি এটা অবশ্যই খেতেন। এবার তেল উপরে উঠে আসলে কিছু আস্ত জিরা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে জিরাটা রোস্টেড হয় আর এর মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যায়। কারণ আমি এর উপরে আলাদা করে আর কোনো জিরা ভাজার গুঁড়া দেব না। রান্নাটা যখন হয়ে যাবে, একদমই হয়েই যাবে, এর উপরে আমি আর কোনো কিছুই দেব না। এবার জিরাটা ভাজা হয়ে গেলে আবার নতুন করে উল্টাপাল্টা করে দেব। আর এটা যখন ভাজা হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তেল নেমে আসবে, এবং তেল নেমে আসার পরও যখন এটাকে আরও ভাজা হবে তখন কিন্তু এটা তেল খেতে শুরু করবে। তো এই পর্যায়ে যদি মনে করেন যে আপনারা এই পর্যায়ে রাখতে চাচ্ছেন তো এই পর্যায়ে রাখবেন। আর তেল খেতে শুরু করছে এই পর্যায়ে নিয়ে যেতে চাইলে সেটা আরও টেস্টি হবে, ও পর্যন্ত নিয়ে যেতে পারেন। তবে তেল খেতে শুরু করলে কি হবে, ওটা যখন চুলাটা অফ করে দেওয়া হবে তখন কিন্তু তেলটা আবার ছেড়ে দেবে। তো এইভাবে করে নাড়াচাড়া করে করে খুব সুন্দর করে ভাজতে ভাজতে এর গায়ে একটা ব্রাউন কালারের মতো চলে আসবে। এরপরে দিয়ে দেবো একদম শেষে পেঁয়াজ। এবার পেঁয়াজটা দেওয়ার পরে ইন্টেনশান থাকবে অন্যদিকে, কারণ আমাদের রান্না করা বুড়িটা কিন্তু একদম হয়েই গেছে প্রায়। এবং এই পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে, মানে বেরেস্তার আগ মুহূর্তে বেরেস্তা হতে দেওয়া যাবে না। পানি শুকানোর পরে পেঁয়াজ দেওয়ার কারণ এটাই যে এর টেস্টটা অন্যরকম আসবে। আর পানি থাকতে দিলে এটা গলে যেত, বোঝা যেত না, এটা সেই গ্রেভি হয়ে যেত, মানে ঝোল টাইপের, মানে মাখা মাখা টাইপের হয়ে যেত। যেহেতু আমি এটা ভাজা ভাজা চাচ্ছি, তো এখানে পেঁয়াজটা দেওয়ার পরে বারবার এভাবে নেড়ে নেড়ে একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটতে হবে। আর পেঁয়াজটা যত বেশি, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, আস্ত পেঁয়াজ না, মোটা পেঁয়াজ কুটে আর রসুন যত সুন্দর করে দেওয়া হবে, মানে বেশি করে দেওয়া হবে, তত সুন্দর হবে খেতে আর অনেক মজাদার হবে। ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন, সাবস্ক্রাইবার হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে ক্লিক করে দেবেন। আর নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে। এভাবে করে এটাকে ভাজতে হবে। পেঁয়াজের গায়ে একটা লালচে দাগ চলে আসবে, কিন্তু এটাকে বেরেস্তা হবে না, বেরেস্তা হবার পর্যায়ে চলে আসবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ এর থেকে বের হবে। এরকম করে এটাকে ভাজতে হবে। এতে করে ভুড়ি রান্না করার যে একটা আসল যে অথেন্টিক একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু আগের মতো না, দাদি নানিরা যেরকম 3 দিন ধরে জ্বালিয়ে রান্না করতো আর ঘরে টেকা যেত না, ওরকম দুর্গন্ধময় হবে না, খেতেও সুস্বাদু হবে। এবং একদিনে যখন চাচ্ছেন তখনই আপনি রান্না করে, কাঁচা বুড়িটাই আপনি একদিনে রান্না করে খেয়ে নিতে পারবেন, প্রসেসিংটা যদি কমপ্লিট করা থাকে। পরিষ্কারের প্রসেসিংয়ের কথা বলছি।
তো ভুঁড়ি পরিষ্কার করাটা আমার পক্ষে দেখানো হয়তো সম্ভব হবে না, কারণ ওটা আমি পরিষ্কার করতে পারি না, আর কখনো করিনি। সাধারণত আম্মু করে থাকে, আর তা না হলে দোকান থেকে কিনে নিয়ে এসে করা হয়ে থাকে। তো ভুঁড়ি রান্নার আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি দরকার হয় ওটার লিঙ্কও দিয়ে দেবো। সেটা একদমই অনেক আগের, তবে নতুন করে আবার যখন যেটা দেখাচ্ছি এটাই, যে এটা এখন আমি টেস্ট করে দেখলাম, এখান থেকে নিয়ে বিভিন্ন শেপের থেকে নিয়ে দেখলাম যে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর ঝাল, লবণ, টেস্ট সব দিক থেকেই সবগুলো মজার এবং একদম সব পারফেক্ট হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখা যাচ্ছে যে তেলটাও নেই, তেলটাও টেনে নিচ্ছে। এখন যদি আরও ভাজা হয় তাহলে এটা খেতে চুইংগামের মতো হয়ে যাবে। এটা যাদের দাঁত আছে তাদের খেতে অনেক মজা লাগবে, যাদের দাঁত নেই তাদের কষ্ট হবে। তবে খেতে বসার সময় কিন্তু অবশ্যই পাশে, চুলার পাশে বসে খাবেন। যাদের ওভেন আছে তাদের পাশে ওভেন রাখবেন, কারণ এটা জমে যাবে, জমে শক্ত হয়ে যাবে, আরও শীতের সময় বেশি জমে যায়। এটাকে ওভেনে দিয়ে গরম করে খেতে হবে। আর গরমের সময়ও কিন্তু জমে যায়, যদিও এর চর্বিগুলো ফেলে দেওয়া আছে, অত পরিমাণ না হলেও এটা জমবে, কারণ এটা পরিষ্কার করতে যেয়ে আমার হাতই চর্বিতে ভরে গিয়েছিল। আর বাসন ধোয়ার সময়ও কিন্তু গরম পানি হাঁড়িতে করে চুলায় রাখতে ভুলবেন না, ওটা ধুতেও কিন্তু গরম পানিই লাগবে। তো মনে হলো যে ভাত দিয়ে খাওয়ার সময় বোধহয় একটু লবণ কম লাগতে পারে, তো আর একটু সামান্য একটু দিয়ে দিলাম। তো আমার রান্নাটা এখানেই শেষ। ভিউয়ার্স, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইবার হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ কমেন্টে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে, আর কমেন্ট করলে ইন্সপিরেশনটা বেড়ে যায়। যদিও এগুলো আমার রেগুলার কুকিং, আমি খুব একটা আয়োজন করে দেখাতে পারি না, তবে আমার রান্না করতে তো অনেক ভালো লাগে, আর কমেন্ট পেয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে আরও ভালো লাগে। তাই একটু কমেন্ট করতে ভুলবেন না, কেমন হলো সেটা জানাবেন। তো এটা যখন রান্না হয়ে যাবে তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, মানে এটার তাতানো গরমটা যাতে কমে যায়। তারপরে এটাকে আমি সার্ভ করে দেখাবো। আর এখন চুলা একদম বন্ধ করে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করতে হবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই ছিল আমার আজকের ভুঁড়ি ভাজা বা বট ভাজা বা ভুনা, যাই বলুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।